যে গত কয়েকদিন ধরে সিলেট শহরে যে অটোরিকশা রয়েছে সেই অটোরিকশা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কোনো আগাম কোনো সচেতনতা বা কোনো ধরনের সাবধানতা ছাড়াই। এক্ষেত্রে যেটা ঘটছে সেটা কি হলো, যে লাখ লাখ রিক্সা চালক, আপনারা তো দাঁড়ায় আছেন আমাদের সামনে, শুনতেই পাইতেছেন। এখন আপনার রিক্সা যদি বন্ধ করে দেয়, আপনার তো কোনো কাজ নাই। তো আপনার রিক্সা যদি আপনার একমাত্র সম্বল হয়, সেটা যদি বন্ধ করে দেয়, আপনি তো গরিব লোক, আপনি তো আরেকটা দোকান দিতে পারবেন না, আপনার তো এত সহজে অন্য কোনো কাজে ঢুকতে পারবেন না। ফলে আপনার কোন দিকে আগাইতে হবে? আপনার আগাইতে হবে ছিনতাই, সন্ত্রাসের দিকে। তো এমন একটা অবস্থায় রিক্সাওয়ালাদেরকে ঠেলে দেওয়া হলো সিলেট শহরে। সেই জায়গায় দাঁড়ায় সেখানকার যারা রিক্সা চালকরা, যারা শ্রমিকদের সংগঠকরা, শ্রমিক নেতারা, তারা শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন চালিয়ে যাচ্ছিল তাদের 11 দফা ন্যায্য দাবি নিয়ে। এখন সরকার এখানে কি করতে পারতো? যে সরকার খুব জুলাইয়ের বুলি বলে, যে জুলাই আদতে এই শ্রমিকের রক্তের উপর দিয়ে দাঁড়ায় আছে। এই রিক্সা চালকরা লাশ ক্যারি করে নিয়ে গেছে বলে আজকে ডক্টর ইউনূস তার এই পদস্থ, তার এই পদে। এই ডক্টর ইউনূস আজকে দেশে বিদেশে ঘুরতে যাইতে পারে। সে ডক্টর ইউনূস সেখানে কি করলো? তার সরকার সেখানে কি করলো? তারা নির্বিচারে শ্রমিকদের উপর হামলা চালালেন এবং 41 জন শ্রমিক এবং ছাত্র নেতাদের গ্রেফতার করলেন। আপনাদের আমি মনে করাই দিতে চাই, এই যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের কথা বলি, আমাদের এত আবেগের একটা জায়গা। এই জুলাই গণ অভ্যুত্থানের সব থেকে আইকনিক ছবিগুলোর মধ্যে একটা ছবি, একজন রিক্সা চালক তার অটো রিক্সার উপর দাঁড়ায় স্যালুট দিতেছেন। এই জুলাই গণ অভ্যুত্থানের সব থেকে আইকনিক ছবিগুলো, যেটা পুরো বিশ্বে ধাক্কা দিছে, সেই ছবিগুলোর একটা ছবি হলো রিক্সা করে একটা ছাত্রের লাশ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ওই রিক্সাওয়ালাকে কেউ ভাড়া দেয় নাই, ওই রিক্সাওয়ালার কোনো ঠেকা পড়ে নাই। অথচ এই জুলাইয়ের পর দেখা গেল এই রিক্সাওয়ালাদের উপর, এই শ্রমিকদের পেটে সবার আগে লাথিগুলো লাগলো। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2025 সালে এসে আমরা 24 গণ অভ্যুত্থানের পরেও এই ব্যবস্থার আসলে খুব একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না। এর আগে বিভিন্ন সময়ে ছাত্রলীগ কিংবা পুলিশ বা কোনো না কোনো পক্ষকে সরকারের হয়ে কাজ করে এই সকল আন্দোলনকে দমন করা হয়েছিল, এবং আমরা এখনো এই ইন্টারিমের সময় একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের সময়ও আমরা একই জিনিস দেখতেছি। এবং বিশেষ করে যেই ছাত্র শ্রমিক জনতার যে আন্দোলন বা যেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছিলাম, সেখানে শ্রমিকরাই পদে পদে এই সরকারের হাতে এবং এই ইন্টারিম সরকারের কাছে বারবার নির্যাতিত হচ্ছে। অটোরিকশা যে বিষয়টা, ঝুঁকির যে বিষয়টা, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু আমরা মনে করি না যে একবারে সকল অটোরিকশা নিষিদ্ধ করে দেওয়া এটা কোনো সমাধান হতে পারে। একটা কোনো পেশাকে পুরোপূর্ণভাবে ইরেজ করে দেওয়ার মাধ্যমে আপনি কোনো সমাধান আনতে পারেন না। আর এটি আসলে একটা আলোচনার মাধ্যমে, একটা নেগোসিয়েশনের মাধ্যমে, একটা আলাপের মাধ্যমে, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এটা অটোরিকশার সংখ্যা কমায় আনা সম্ভব ছিল। সেটা না করে ইন্টারিম বিভিন্ন শ্রমিক নেতাদের এবং বিভিন্ন ছাত্র নেতাদের গণগ্রেফতার, সমাবেশের মধ্যে থেকে গ্রেফতার করে এক ধরনের ভীতির সঞ্চার করার সৃষ্টি করছে। তো 5 বছর ধরে যখন থেকে অটোরিকশা চালু হয়েছে, ইলেকট্রিক রিক্সা চালু হয়েছে, তখন থেকেই অনেক বিশেষজ্ঞ ব্যক্তি তারা বলেছেন কিভাবে এই অটোরিকশাকে একটা নীতিমালার অধীনে নিয়ে এসে এগুলোকে সেফ পরিবহনে পরিণত করা যায়। আমরা জানি যে মহাসড়কে 3 হুইলার যে কোনো যানবাহন নিষিদ্ধ, কিন্তু তারপরে আমরা দেখতে পারি যে মহাসড়কে অসংখ্য 3 হুইলার যানবাহন চলে। আমরা দেখতে পারি ইলেকট্রিক রিক্সা মহাসড়কে চলে, কিন্তু কেন এই মহাসড়কের চলা ইলেকট্রিক রিক্সাগুলোকে একটা নীতিমালার অধীনে নিয়ে এসে তাদেরকে সঠিক উপায়ে পরিচালনা করা হয়নি? এটা কোনো সরকার উত্তর দিতে পারে না। আমরা যখন বলি যে অটোরিকশাগুলোকে একটা নীতিমালার অধীনে নিয়ে আসতে হবে, তখন আমরা বলি যে যারা চালক আছে তাদেরকে প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে তাদেরকে রিক্সা চালানোর লাইসেন্স দিতে হবে। এই সকল রিক্সার গতি নিয়ন্ত্রণ এবং এগুলোর প্রপার ব্রেকিং ব্যবস্থা সহ সকল ধরনের সুরক্ষা ব্যবস্থা যোগ করতে হবে। কিন্তু কোনো সরকারই এই সকল কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তারা এই সমস্যার সমাধান হিসেবে একমাত্র দেখিয়েছে কিভাবে রিক্সাওয়ালাদের পেটে লাথি মারা যায়।